রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। রণবিশ্বাস কারোর নাম নয়। এই রণবিশ্বাস কে? সে কি আমি, আপনি, নাকি আমরা সকলে? এই উপন্যাস যার কলম থেকে নিঃসৃত, তিনি আজ এই আড্ডার অতিথি। গল্পকার, গদ্যকার এবং ঔপন্যাসিক অলোকপর্ণা। অলোকপর্ণা, স্বাগত। অলোকপর্ণা, যার লেখা এমন একটি উপন্যাস, তার ছেলেবেলা সম্পর্কে জানতে ভীষণ ইচ্ছে করছে। তোমার বেড়ে ওঠা, তোমার স্কুল, কলেজ, পরবর্তী সময় ইউনিভার্সিটি, সবটা নিয়ে। আমার জন্ম 90 দশকে এবং বেড়ে ওঠাও 90 দশকেই। তখনকার জীবন অনেক স্লথ ছিল এখনকার থেকে একেবারে। স্কুলে পড়তে ছোটবেলায় আমার বেশিরভাগ স্মৃতি যা আছে তাতে আমি মামা বাড়িতে ঘুরতে যেতাম। গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি, সেই সময়টা আমার মামা বাড়িতে কেটেছে। এবং মামা বাড়িতে একটা খুব সুন্দর গান বাজনা, সাহিত্য চর্চার একটা পরিমণ্ডল ছিল। বাড়িতে বাবা মা, আমার দাদা, আমরা সবাই বই পড়তাম খুব। আমাদের নিজেদের লাইব্রেরি ছিল, সেখানে নিয়মিত বই কিনে এনে তাতে স্ট্যাম্প মেরে তাতে লেবেল লাগিয়ে আমরা বই জমাতাম। আচ্ছা। তো বেশিরভাগ সময়টাই ওই বই ঘেটে গল্প করে, গল্প শুনে আমার মনে পড়ে প্রথম স্মৃতি, মানে খুব ছোটোবেলার একদম কোর মেমোরি যাকে বলে, বাবা আমাকে গল্প শোনাচ্ছেন ঘুমের আগে। তো এই স্মৃতিগুলো আমার একদম মানে মনের একটা সম্পদ বলতে পারো। তারপর যখন আমরা মামা বাড়িতে ছুটিতে যেতাম, সব ভাই বোনেরা মিলে একসাথে দল বেঁধে মুখে মুখে গল্প বানাতাম এবং সেগুলো নিজেরাই অভিনয় করতাম। এবং এরকম নয় যে গল্পটা আগে থেকে তৈরি হয়ে রয়েছে, তা নয়, অভিনয় করতে করতে আরও গল্পটা মুখে মুখেই বাড়তো। মানে খুব একটা স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার ছিল সেটার মধ্যে। তো এইভাবে গোয়েন্দা গল্পের প্রতি একটা আকর্ষণ হয় আমার ছোটবেলায়। এবং আমার মনে আছে যখন আমার 6-7 বছর বয়স, তখন আমি নিজে ডায়েরিতে চেষ্টা করতাম কোনো একটা ওই রকম গল্প লেখার, যেটা আমরা হয়তো মামা বাড়িতে গিয়ে নিজেরাই অভিনয় করতে পারবো। আচ্ছা। এবং সেই গল্পগুলো আমরা ভাই বোনেরা নিজেদেরকে শোনাতামও। কারোর কোনোটা ভালো লেগে গেলে তা বাহুবাও জুটতো। আবার রহস্যের কুলকিনারা খুঁজে পাওয়ারও একটা নেশা ছিল, যে আমার দিদি আমায় জিজ্ঞেস করতো যে এই গল্পটা শেষ কি হতে পারে। তো এরকম একটা ধাঁধার একটা প্রশ্ন উত্তরের মতো ব্যাপার ছিল। তারপর আরেকটু বড় হয়ে যেরকম আমাদের সব বাঙালিদেরই ঘটে, কবিতা লেখার একটা ইচ্ছা। আচ্ছা, এটা কি স্কুল লাইফ থেকে না কলেজ লাইফ থেকে? এটা স্কুল লাইফ থেকেই। ক্লাস 7-8 থেকে আমি নিয়মিত কবিতা লিখতাম এবং কবিতাগুলো গোপন থাকতো, কাউকে দেখাতাম না যথারীতি। তারপর আরেকটু বড় হয়ে তখন আমি 11-12-এ পড়ি। তখন পড়ার মধ্যে এর আগেই আমি শারদীয়া পত্রিকাগুলো নিয়মিত পড়ছি, বাড়িতে দেশ আসছে, দেশ পড়ছি একেবারে ওইটুকুন বয়সে। হ্যাঁ, 7-8 থেকে লাগাতার পড়ছি ওগুলো। আর এছাড়া ক্লাসিক যাকে বলা হয়, বাংলা ক্লাসিক, তার মধ্যে রবীন্দ্রনাথ তো পড়েইছি। এছাড়া সেরকম কিছু মানে খুব যে মন দিয়ে পড়তে হবে বলে পড়েছি তা না, হাতের কাছে যা পেতাম তাই পড়তাম। বাড়িতে বড়রা যা পড়তেন সেগুলো লুকিয়ে লুকিয়ে পড়া শুরু করলাম। তারপরে 11-12-এ ওঠার পর ওই কবিতা লেখাটাই আরেকটু বাড়তে থাকলো এবং আমার প্রথম লিটল ম্যাগাজিনে আত্মপ্রকাশ ঘটে কবিতার হাত ধরে। আচ্ছা, সেটা কত সালে? সেটা 2010-এ, মানে তখন আমি কলেজে পড়ি। আচ্ছা, 2010 কি 2008-9 এরকম সময় কলেজে ভর্তি হয়েছি সবে। তখন প্রথম কবিতা দিয়ে আত্মপ্রকাশ হলো।
তখন আমি কখনো ভাবিনি যে আমি এতটা গুরুত্ব দিয়ে গদ্য সাহিত্য নিয়ে চর্চা করব। এরপর কবিতা লিখছি, পড়াশোনা করছি পাশাপাশি। আমি সাহিত্যের ছাত্রী নই, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। আচ্ছা। তো সেইভাবে দেখতে গেলে আমার কাছে এই জগতে আসাটা খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু লিটল ম্যাগাজিনের ক্ষেত্র ধরেই আমার কিছু বন্ধু বান্ধব জুটে দেয়, যারা 2010-11 নাগাদ নিজেদের মধ্যে কবিতা চর্চা এবং গদ্য চর্চা শুরু হয়। তারপর সেটা বাড়তে থাকে যখন আমরা নিজেরা সরাসরি একটা লিটল ম্যাগাজিন করার কথা ভাবি। আচ্ছা, সেই লিটল ম্যাগাজিনটির নাম কি? সেই লিটল ম্যাগাজিনের নাম কলেজে পড়তে মনে আছে, ইঞ্জিনিয়ারিং কলেজে খুব কম দেখা যায় এটা। সেই লিটল ম্যাগাজিনের নাম ছিল অরণি। আচ্ছা। যদিও সেই নামে অন্য ম্যাগাজিন আমরা পরবর্তীকালে আছে দেখেছি, অনেক পুরনো ম্যাগাজিন। অরণি বের হয় 2010 সালে। তারপরে তার নাম বদলে হয় ক। আচ্ছা। ক আমরা ট্যাবলয়েড আকারে বের করতাম 2011-12 ওই সময়। নন্দনে যে লিটল ম্যাগাজিন মেলা হতো তাতে 5-6 পৃষ্ঠা, 5 টাকা দাম, একদম সস্তায় পুষ্টিকর, একেবারে লিটল ম্যাগাজিনের যা চরিত্র। লিটল ম্যাগাজিন একদম যা হয় 5 টাকা, কেউ দিলে দিল, কেউ দিলে না দিল। নিজেদের আনন্দেই বের করছি, নিজেরাই প্রুফ দেখছি, নিজেরাই কবিতা জোগাড় করছি, বন্ধু বান্ধবরা লিখছে, সেটা একটা বড় আনন্দ। আমাদের বন্ধুরা যারা সমসাময়িক সেই সময়ের পত্রিকা বের করতো তারা লেখা চাইছে, এবং আমি একটা সময় কবিতা থেকে সরে যাচ্ছি। আচ্ছা। এর একটা কারণ বলা যায়, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তখন, সে খেয়াল করেছিল যে গদ্যের হাতটা বোধহয় কবিতার হাত থেকে ভালো আমার। আচ্ছা। তো সে বলল যে তুই তাহলে কবিতাটা মানে একটু সাইডে রেখে গদ্যটা নিয়ে একটু চর্চা করে দেখ কেমন হয়। আমি নিজেও খেয়াল করলাম আমার গল্প লিখতে যতটা ভালো লাগছে, কবিতায় সেই আনন্দ আমি পাচ্ছি না। তো তারপর সেই 2010-11 থেকে গল্প লেখা শুরু হয়েছে, আর কখনো কবিতা লেখার কথা ভাবিনি। মানে ইচ্ছেও করে না, লিখে সেই তৃপ্তিও পাই না। গল্প লেখার পর যে আনন্দটা আসে আজও, মানে কেউ যদি আমাকে এখন লিখতে বলে কোনো জায়গায়, আমি সবার আগে জিজ্ঞেস করি গল্প লিখবো, নিজে থেকেই জিজ্ঞেস করি। সে যদি বলে হ্যাঁ, তাহলে খুব আনন্দ পাই। বেশ। তো এই যে তোমার একটা অন্য ধারায় পড়াশোনা এবং সেখান থেকে সাহিত্য চর্চায় আসা, কবিতা দিয়ে শুরু, গল্পে এসে তুমি থামলে এবং পরবর্তী সময় তো তুমি আরও লিখবে। এই যে তুমি বুঝতে পারলে, তোমার বন্ধু বলল সেটা আরেকটি বিষয়, কিন্তু তুমি যে নিজে উপলব্ধি করছো যে তোমার গল্প লিখতে ভালো লাগছে এবং এই গল্প লেখাটাকে তুমি অত্যন্ত সিরিয়াসলি নিলে এবং জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ালো তোমার জীবনে লেখালেখি বিষয়টা, সেই বিষয়ে কিছু বলো। আচ্ছা, কৈশোর থেকে মোটামুটি আমি একাই থাকতাম। মানে ভাবনা চিন্তার জগৎ বলো, পড়াশোনা বলো, সব মিলিয়ে বন্ধু বান্ধব কম নেই, কিন্তু তাও একটা নিজস্ব জগৎ ছিলই, এবং সেখানে আমার থাকতে বেশ ভালো লাগে। মানে এখনও আমি একাকিত্ব খুবই মানে আনন্দ সহকারে আমি এনজয় করি ব্যাপারটা। তো সেই সময় দেখতাম যে নিজে যদি নতুন কিছু করে উঠতে পারছি, তাতে একটা অদ্ভুত একটা আনন্দ আসে। মানে সেটা যদি কোনো ছোট আঁকা হোক বা লেখা হোক, যে কোনো ক্রিয়েটিভ কাজ, এমনকি পড়াশোনার ক্ষেত্রে আমি দেখেছি। আমি যেহেতু মানে এখন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আছি, সেখানেও যদি একটা কোনো প্রোগ্রামিং আমি একটু অন্যভাবে করে ফেলতে পারি, সেটা আমাকে বড় আনন্দ দেয়। তো একাকিত্ব কাটাতে বলতে পারো, আবার নিজেকেই আনন্দ দেওয়াটা, এটাও একটা মূল কারণ আমার লেখালেখিকে এতটা গুরুত্ব দিয়ে দেখার। সত্যি বলতে কি, যদি আমি নিয়মিত লেখার মধ্যে না থাকি, আমার এখন ফাঁকা লাগে। একটা অভ্যাস হয়ে গেছে যে কিছু একটা লিখতে হবে, এবং সেটা এমনভাবে লিখতে হবে যেটা আমাকে আনন্দ দেয়। মানে মূল ধারার যে সাহিত্য চর্চা হচ্ছে, সেই সাহিত্য লিখেও আমি অতটা আনন্দ পাবো না, এটা আমি নিজেও বুঝতে পারছি। মানে আমি পাঠক হিসাবে নিজেকে এতটাই গুরুত্ব দিই যে এই নিজের যে লেখালেখির যে ধারাটা আমি ফলো করছি, অনুসরণ করছি, সেই ধারায় চলতে আমার ভালো লাগে। এবং এইটা যদি না থাকে, তাহলে হয়তো আমি আর লিখে আনন্দ পাবো না, আর আনন্দ না পেলে আমি লিখবও না।
তোমার লেখার যদি একটু অংশ কোনো একটি বই থেকে আমাদের পড়ে শোনাও। নিশ্চয়ই। এই বইটা এর নাম যাহা বলিব সত্য বলিব। এটা প্রকাশ পেয়েছে সম্ভবত 2021 সালে। এখান থেকে আমি পড়ে শোনাচ্ছি একটা গল্প। গল্পটার নাম হয়তো অদ্ভুত লাগতে পারে, একদিন জিভ দিয়ে পৃথিবীকে চেটে দেব। বাহ। একটা বাচ্চার কথা খবর হয়েছিল, 1.5 বছর বয়সে 25 কিলো ওজন। রাত দিন সে খেয়েই চলেছে, দুধ, ডিম, ভাত। গরিব বাবা মা, চোখে জল, মুখে কোনো কথা নেই। তাকে শহরে আনা হলো। ডাক্তার নিদান দিলেন কিছু একটা। হাসপাতালে থাকাকালীন কয়েক মাস পর গলায় ভাত আটকে সে মরেও গেল। খবরে ফের দেখেছি তার সরু সরু বাবা মাকে, হাসপাতালের সাদা দেওয়ালে পিঠ ঠেকা, মুখে তখনও কোনো কথা নেই, যাবজ্জীবন শাস্তি অকস্মাৎ মকুব হওয়া আসামির মতো থতমত, অবসন্ন, চোখ শুকনো ও নির্বাক। খিদেতে ঘুম ভেঙে গেলে রক্ত খাওয়া মশার মতো পেট ফুলিয়ে 1 বোতল জল পান করে বিছানায় শুয়ে সবই ভাবি। কর গুণে দেখলে জানি বাইবেলে রিপু মোট 7খানা। গ্লুটনিকে ভারতীয়রা রিপু হিসেবে গ্রাহ্য করেনি, বরং আমাদের ঈশ্বর হাঁ করলে তার মুখের ভেতর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়। নিজের মনে হাঁ করি, আমার মুখের ভিতর লালা ভেজা গোলাপি বড় শামুখের মতো মাংসলো একটা জিভ নড়াচড়া করছে। এই জিভ দিয়ে পৃথিবীকে চেটে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে, কুকুর বেড়াল যেভাবে নিজের সারা গা চাটে সেভাবে। একটা বহিরাগত মশা দুম করে আমার হাঁ মুখের ভিতর ঢুকে পড়ল। থুথু করে মেঝেতে থুতু ফেলে মশা নিধন করলাম। এখন আমার পেট ভর্তি জল থই থই করছে, তাতে খিদের নৌকো ভাসছে তো ভাসছেই। সোজা হয়ে শুলে পেটে টান পড়ছে বলে বাদিক ফিরে শুলাম। রাফায়েল নাদাল ট্রফি কামড়ায়, কেমন সেই স্বাদ, রক্তের মতো। আমার ভাই সুব্রত, আমার ছোট ভাই, 2 বছর বয়সে মশা মারা কয়েল খেয়ে ফেলেছিল। মেঝে থেকে বাবা ওকে ছোঁ মেরে কোলে তুলে ওর মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করিয়েছিল। মশার কয়েল কেমন খেতে হয় সুব্রত বলতে পারবে। আমি নিজে ওই বয়সে খেলনা ডিম পাড়া মুরগির ছোট্ট হলুদ প্লাস্টিকের ডিম গিলে ফেলেছিলাম। তারপর 7 দিন মা আমার পায়খানা ঘেটে ডিম খুঁজত। কুকুরে নিজের বমি খায়, অন্য কুকুরে গুঁয়ো খায়। আমাদের বন্ধু সঞ্জীব ক্লাস 10-এ জল খাবো স্যার বলে এই ভরা গ্লাসে সবুজ কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে ঢক ঢক করে তুতে মেশানো জল খেয়ে নিয়েছিল। মরে যাওয়ার আগে সঞ্জীব হেড স্যারের হাত চেপে কেঁদেছিল, স্যার আমাকে বাঁচান বলে। যে মেয়েটার জন্য তুতে খেলো সঞ্জীব, শতাব্দী, তার বিয়ে খেলাম আমরা 10 বছর পর। ভেটকির পাতুরি চমৎকার হয়েছিল, এখনও মুখে লেগে আছে। একেবারে ভিন্ন ধারার, অর্থাৎ যে মেইন স্ট্রিম সাহিত্য পড়ে আমরা অভ্যস্ত তার সঙ্গে একেবারেই কোনো মিল নেই। এই বইটি যাহা বলিব সত্য বলিব 2021 সালে প্রকাশিত, এবং আমি যদি খুব ভুল না করে থাকি তোমার প্রথম গল্পের বই ঝিঝিরা 2015 সালে প্রকাশিত। হ্যাঁ। তো এই যে প্রথমবার সিরিয়াসলি গল্প লেখা, এই জায়গাটায় তুমি এলে কিভাবে, এবং ভাবনা, এর পিছনে যে মূল ভাবনা সেই বিষয়ে কিছু বলো। আচ্ছা, ওই কলেজে পড়ার সময় যে লিটল ম্যাগাজিনের বন্ধুরা হয়েছিল এবং লিটল ম্যাগাজিনের কাজ করছিলাম আমরা এদিক ওদিক, এক প্রকাশনার কর্ণধার রোহন কুদ্দুস দা, রোহনদার সাথে আমার আলাপ হয় এবং রোহনদা বাইরে থাকতেন। তার বইপত্র মানে প্রকাশনা সমস্ত বই যা ছেপে আসতো সেগুলো সামলানোর জন্য কাউকে একটা প্রয়োজন হয়েছিল বেশ। এবং সেই বই যখন লেখা হতো মানে কম্পোজ করা হতো, সেই কম্পোজের জন্য একটা দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তো কম্পোজ করতে করতে কিছু টাকা হাতে পেতাম, বইপত্রগুলো আমার বাড়িতেই থাকতো, ইনভেন্টারি সামলাতাম। কেউ সারা ভারতে বই যদি মানে অর্ডার আসতো সেগুলোকে আমায় ইয়েতে পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হতো, সেগুলো করতাম সব। এই করতে করতে রোহনদা এক সময় বলেছিল, কথার ছলেই বলেছিল হয়তো, যে তুমি যদি বই করতে চাও তাহলে আমি রাজি। এবার আমি তো সেটা লুফে নিয়েছি। আচ্ছা। তো
তো এইটা 2011, 12, 13, 14, 2014 আমি চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে চলে যাই। আচ্ছা, তখন দেখলাম যে হাতে অনেকগুলো লেখা জমে গেছে, এরপর যদি বই না বের করি তাহলে আমি নিজেই ভুলে যাব। তো একটা এই ধরনের তাগিদ থেকেই বই করার ইচ্ছে হলো। এমন নয় যে আমি জানতাম যে বইটা বেরোলে সব পাঠক তাদের কাছে পৌঁছে যাবে বা তারা সবাই পড়ে বাহবা দেবেন, সবার ভালো লাগবে, তা আমার কখনোই মনে হয়নি। কারণ আমি জানতাম আমি যে লেখাগুলো লিখি সেগুলোর খুব স্বল্প সংখ্যক পাঠকের পছন্দ হবে এবং সেগুলোর সেই বইটা বের করে প্রকাশকের যে খুব একটা লাভ হবে না সেটা আমার মনে হয়েছিল। একেবারে নিজের ভালো লাগা থেকে। হ্যাঁ, একেবারে নিজের ভালো লাগা থেকে, এবং রোহনদারও প্রচ্ছন্ন একটা প্রশ্রয় ছিল এখানে। সেটা থেকেই 2015-এ বইমেলায় প্রথম বই ঝিঝিরা বের হয় কতগুলো গল্প নিয়ে। আচ্ছা, গল্পগুলো অনেকেই গদ্য বলেন, অনেকেই গল্প বলেন, সেই বইয়ের গল্পগুলোকে আমি গল্পই বলবো। বেশ। 2015-র পরে 2018-এ তোমার একটি গদ্য সংগ্রহ আর একটি গল্প বেরোলো। তো পাশাপাশি দুটি বই যাদের ধাঁচ সম্পূর্ণ আলাদা, তারা একই সঙ্গে প্রকাশিত হচ্ছে, এই বিষয়ে দু একটি কথা যদি বলো। 2015-এ ঝিঝিরা বেরোয়, তারপর 3 বছর ধরে আবার লেখালেখি করেছি, সেগুলো আবার একজোট করার ইচ্ছে হলো, জমা হয় এক জায়গায়। হ্যাঁ, জমা হলো। তো সেই বইটার নাম হাওয়া শহরের উপকথা, সেইটা বেরোয় 2018-র বইমেলায়। তারপর আমার বন্ধু সুমন সাধু, ও একটি লিটল ম্যাগাজিন করতো, সেখান থেকে ও কিছু বই প্রকাশ করতো বন্ধুদেরই, খুব ছোট আকারে 2 ফরমার বই। ও আমায় বললো যে তুই একটা বই দে। তা আমি ভাবলাম কী লিখবো, গল্প তো ওইভাবে বই করে বের করছি, এখানে যদি একটু অন্যরকম কিছু করা যায়। আমায় কেউ একজন বলেছিলেন, এটা ঠিক না ভুল জানি না, তার মনে হয়েছিল আমার হাত দিয়ে সংলাপ বোধহয় ভালো হয়। আচ্ছা, মানে আমার গল্পের সংলাপগুলো তার খুব ভালো লেগেছিল, সে আমাকে বারবার বলতো যে তোর গল্পে তো সংলাপ দারুণ হয় একদম। তা আমি ভাবলাম যে দুটো মানুষের সংলাপ দিয়ে যদি একটা গোটা বই তৈরি করা যায়, আর কোনো গল্প নেই, কিছু নেই, ঘটনা নেই, সেই সংলাপের মধ্যে অনেক কিছু আসতে পারে, তাদের দৈনন্দিন কাজ বা যাপন বা একটা সারা বিশ্বের কোনো একটা ঘটনা, সেটাও আসতে পারে। মোট কথা একটা সীমাহীন একটা কি বলবো, একটা পরিসর রয়েছে সংলাপে। তো এরকম দুটো মানুষের সংলাপ দিয়ে ওই 32 পাতার বইটা বেরোয়। বইটার নাম দিয়েছিলাম দাস্তান গো। মুখে মুখে যারা গল্প বলেন তাদেরকে বলা হয় দাস্তান গো। আচ্ছা, যে উপন্যাসের নাম দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করেছিলাম, রণবিশ্বাস কারো নাম নয়, এই উপন্যাসটি 2019 সালে প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে এই বইটির, এই উপন্যাসটির ইংরাজি অনুবাদও আমরা দেখতে পাই। এবং এই বইটার প্রচ্ছদ থেকে শুরু করে তার যে বিষয়বস্তু, সবটার মধ্যে একটা অ্যাবসার্ডিটির প্রশ্রয় আমরা দেখি, একটা স্পষ্ট ছাপ আমরা দেখি। এই বিষয়ে তোমার কি মত? আচ্ছা, গল্প তো লিখছিলাম, পাশাপাশি মাঝে মাঝে মনে হচ্ছিল একটু বড় কোনো কাজ যদি করতে পারি ভালো লাগবে। আমার পেশা যেহেতু খুবই মানে সময় সাপেক্ষ, মানে অনেকটাই সময় নিয়ে নেয়, দিনের প্রায় 12-13 ঘন্টা ওখানেই যায়, বড় কাজ ধরলে খুব মুশকিল হয় মানে পুরোটা সামলানো। তাই গল্প লিখতেই বেশি আরাম পেতাম, কিন্তু কিছুদিন যাওয়ার পর মনে হলো যে একবার অ্যাটেম্প নিয়ে দেখি কি হয়। রণবিশ্বাস লেখা শুরু করেছিলাম 2019-এর মার্চ কি ফেব্রুয়ারি নাগাদ। তার আগে 1.5 বছর ধরে আমি ভেবেছি এই বিষয়টা নিয়ে, 2 থেকে 1.5 বছর ধরে এই গোটা বিষয়টা নিয়ে ভেবেছি। আমার মনে হয়েছিল একটা কিশোর, যার বেড়ে ওঠার কিছুটা অংশ আমি রাখবো এই উপন্যাসে, তার ভাবনা চিন্তা কিন্তু বড় মানুষদের মতো হবে, মানে একদম পূর্ণবয়স্ক মানুষের মতো তার ভাবনা চিন্তা, তার কথাবার্তাও তাই হবে। এই যে একটা অ্যাবসার্ডিটি, সেটা আমি ইচ্ছে করে আনতে চেয়েছিলাম এর মধ্যে, এবং যে সিস্টেমের মধ্যে সে বেড়ে উঠছে সেই সিস্টেমের সাথে তার
প্রতিনিয়ত একটা সংঘাত রয়েছে। কৈশোরকালীন বিভিন্ন বিষয়ের সাথে তার অন্তর্দ্বন্দ্ব, তার বাবা মার সাথে তার যে সম্পর্ক সেখানেও একটা সংঘাত রয়েছে। পারিপার্শ্বিক বন্ধু বান্ধবদের দ্বারা সে স্কুলে বুলি হয় নিয়মিত। সমস্ত কিছুর ওপর তার একটা চাপা ক্ষোভ আছে, সিস্টেমটার উপর। হ্যাঁ, এবার এই ক্ষোভটা ভিতরে বাড়তে বাড়তে একটা সময় গিয়ে সেটা বিস্ফোরণ হয় তার। তো গোটা জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম একটা উপন্যাসের মাধ্যমে, এবং যে চরিত্রটা আমি তৈরি করতে চেয়েছি তার নামটা খুব সহজ, স্বাভাবিক, একদম ঘরোয়া নাম হবে, যাতে কারো শুনে তার নামটাকে বিশেষ কিছু মনে না হয়। তো এইভাবে ভাবতে ভাবতে রণবিশ্বাস নামটা মাথায় আসে। খুব গড়পড়তা ছাত্র, খুব সাধারণ চেহারা, ভিড়ের মধ্যে মিশে যাওয়া মানুষ, কিন্তু তার যে ক্ষোভটা বিশেষ। তো এইভাবেই শুরু হয় লেখা, এবং লিখতে লিখতে মাঝামাঝি এসে একটা জায়গায় এই বইটার মধ্যেই রণবিশ্বাসকে তার এক বন্ধু চরিত্র জগন্নাথ, সে বলছে রণবিশ্বাস কারো নাম নয়। তো আমি যখন বইটার নাম ভাবতে থাকি যে কি দেব, লেখার পরেই ভাবি, তখন মনে হয়েছিল যে এই নামটা দিলে হয়তো ভালো হবে। এই উপন্যাস থেকে যদি একটা ছোট্ট টুকরো আমাদের পড়ে শোনাও। হ্যাঁ, নিশ্চয়ই। বইটার নাম রণবিশ্বাস কারো নাম নয়, কিন্তু তার লাস্ট মানে শেষ 3 পাতায় একটা ছোট্ট অংশ আছে, সেটার নাম হচ্ছে জগন্নাথ নাম কারো নাম নয়। আচ্ছা, এটা হচ্ছে রণর ওই বন্ধু যার কথা বললাম, যে অনেকটা রণকে নিয়ন্ত্রণ করেছে গোটা উপন্যাস ধরে, তার সম্পর্কে কিছুটা অংশ। 1994 সাল, পশ্চিমবঙ্গ। জগন্নাথের পরিবারে আর কেউ কালো নয়। তার মা দুধ সাদা, বাবা দই, দাদু জ্বলে পুড়ে তামাটে, ঠাকুমা আঁচ লেগে হলুদ। বাড়ির কুকুর ব্ল্যাকি বাদে সকলেই সাদা। তাই জগন্নাথের সন্দেহ হয়, ব্ল্যাকি কি আমার বাবা? এসবের শুরুয়াত জগন্নাথ যখন ক্লাস 2তে উঠল তখন। হঠাৎ কে যেন একটা আবিষ্কার করলো ক্লাসে জগন্নাথকে কেলটে, কালু, কেলো, কালুয়া বলে ডাকা যেতে পারে। প্রথম কদিন এইসব ডাকে সাড়া দেওয়ার পর জগন্নাথ যখন বুঝতে শিখল কালো হওয়াটা খুব একটা সম্মানের বিষয় নয়, তখন সে স্কুলে যাওয়ার আগে ঠাকুর ঘরে এসে বসল। তার সামনে তখন নকুলদানা ঝকঝকে সাদা, আর তার ওপারে নারায়ণশিলা কুচকুচে কালো। দুহাত জোর করে চোখ বুজে জগন্নাথ বলল, ভগবান আমায় ফর্সা করে দাও। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। জগন্নাথ স্কুলে চলে গেল। প্রতি পিরিয়ডে জগন্নাথ বাথরুমে আসে, আয়নায় দেখে কতটা সাদা হলো সে। প্রথম 2 পিরিয়ডে তার মনে হলো একটু হালকা হয়েছে যেন। পরের পিরিয়ডে খুব একটা পরিবর্তন হলো না। শেষ 2 পিরিয়ডে জগন্নাথের মনে হলো সাদা হওয়ার বদলে তাকে আরোই কালো দেখাচ্ছে। জগন্নাথ বাড়ি ফিরে খুব রাগ দেখালো মায়ের ওপর। ঠাকুমার কাছে বসে ভাত খেতে খেতে বলেই ফেলল, আমি এত কালো কেন ঠাকুমা? কালো তো কি হয়েছে, কালো জগতের আলো। মা বাবা তোমরা সবাই তো ফর্সা, আমি একা কালো কেন? তুই তো নারায়ণের আশীর্বাদে হয়েছিলি, দেহস নাই ভগবান বিষ্ণু কেমন তর, তুই তেনারই মতন। ভগবান বিষ্ণু কি আমার বাবা? ঠাকুমা একগাল ফোকলা হেসে জগন্নাথের মুখে ভাত পুড়ে দেন। তোমার লেখায় রাজনৈতিক এবং সামাজিক চেতনার একটা সাংঘাতিক প্রভাব দেখা যায়। তার পাশাপাশি তোমার লেখায় সমপ্রেমের একটা প্রভাব রয়েছে। এই যে একটা বৃহত্তর সমাজের ভাবনা, একটা সমষ্টিগত ভাবনা, একটা যে ক্রাইসিস, সেটা নিয়ে তোমার কি মত, যেটা তোমার লেখায় প্রচণ্ডভাবে লক্ষণীয়? লিখতে যখন শুরু করলাম তখন চারপাশের লেখা পড়ছি, দেখছি, আমার মনে হয়েছিল যে নতুন কিছু বা একটু অন্যরকম কিছু যদি করে উঠতে না পারি তাহলে লিখতে আসার কোনো মানে হয় না। কারণ এত বই বেরোয়, এত লেখা হয়। হ্যাঁ, কেউ কেউ মনের আনন্দে লেখেন, কিন্তু তারপরেও আমি নিজেকে তৃপ্তি দিতে পারতাম না যদি না আমি কিছু একটু অন্যভাবে দেখতে পারতাম কোনো কিছুকে। আমি জানি না কতটা পেরেছি,
কিন্তু নিজেকে আনন্দ দিতে পেরেছি এই ধরনের লেখা লিখেই, যেখানে আমি সমাজের প্রান্তিক দিকগুলোর দিকে একটু হলেও নজর টেনেছি বা আলোকপাত করতে পেরেছি, এবং প্রান্তিক যৌনতার মানুষদের নিয়ে লিখেছি। এটাও খুব ব্যক্তিগত একটা ইচ্ছে থেকেই লিখেছি, আমার নিজের জীবনযাপন সেটা থেকে, আমার বন্ধু বান্ধবদের দেখেছি এবং তাদের যে প্রতিনিয়ত লড়াই, তাদের যে চাপানুতর, নিজেদের সাথে চাপানুতর, সমাজের সাথে চাপানুতর, এই পুরোটা দেখে তাদের প্রতি ভালোবাসা থেকে এবং তাদের প্রতি এবং আমার নিজের প্রতি একটা দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে যে আমরা যদি আমাদের কথা না লিখি তাহলে আর কে লিখবেন। এবং এটা একটা দায়িত্ববোধ থেকেই এসেছে, মানে বলতে গেলে শুরুতে তা ছিল না, নিজে নিজেই আসছিল, কিন্তু যত দিন গেছে তত বুঝেছি যে নিজেদের কথাটা যদি নিজেরা না বলি তাহলে মানে লাভ নেই কোনো। অন্য কেউ মানে কারোর জন্য অপেক্ষা করব যে কবে তারা প্রান্তিক যৌনতার মানুষদের নিয়ে লিখবেন, বলবেন, বা মেয়েদের ক্ষেত্রেও মেয়েদের যে লড়াই সেটা নিয়ে তারা বলবেন, লিখবেন। এই ছোট্ট অংশটায় আমি রেসিজম তুলে এনেছি, তো এই বিষয়গুলোকে নিয়ে তারা বলবেন, সেই অপেক্ষায় থাকার তো মানে হয় না। ভবিষ্যতে লেখালেখি নিয়ে তোমার কি পরিকল্পনা? ভবিষ্যতে লেখালেখি নিয়ে পরিকল্পনা তো অবশ্যই আছে। আমি গল্প নিয়ে কোনো পরিকল্পনা রাখি না, কারণ গল্পটা যে যখন যেমন বলেন নিজের ইচ্ছায় লিখে ফেলি। বেশ। আর উপন্যাসের ক্ষেত্রে আমার পরিকল্পনা থাকে অন্তত 1-2 বছর ধরে একটা উপন্যাস নিয়ে ভাবনা চিন্তা পড়াশোনা করি, তারপরে লিখি। আমার ইচ্ছা আছে এটা 2025, 2026 অথবা 27 নাগাদ মেয়েদের নিয়ে, একদমই সিসজেন্ডার হেটারোসেক্সুয়াল মেয়ে যারা, বায়োলজিক্যালি যারা নারী, তাদের জীবন নিয়ে কিছু লিখবো। যেমন আমাদের মাসি, আমাদের ঠাকুমারা, তারা যে লড়াইগুলো করে এসছেন, মানে যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের একটা সুদীর্ঘ একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে, তো সেইটা নিয়ে আমার খুব অর্গ্যানিক্যালি কিছু লেখার ইচ্ছা আছে। তথ্যবহুল লেখা একেবারেই নয়। বেশ, দেখা যাক কি হয়। ধন্যবাদ অলোকপর্ণা। অসম্ভব সমৃদ্ধ হলাম আমরা আজকের এই আড্ডায়। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ